প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার। পর্ব ২৭। একদম চুপচাপ ভেতরে ঢুকবে আর সাধারণ সৌজন্যবশত সাব্বিরকে ভালো মন্দ জিজ্ঞেস করবে। ভুলেও যদি তাকে জড়িয়ে টড়িয়ে ধরেছ তবে সোজা গিয়ে তেঁতুল গাছে উল্টো করে ঝুলিয়ে রাখব। জাস্ট মাইন্ড ইট মিসেস চৌধুরী। কি শোনে কার কথা? সঙ্গে সঙ্গে উজানের করা নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্যাবিনে ঢোকার পরেই মৌ তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে এক দৌড়ে সাব্বিরের কাছে চলে গেল। সাব্বির তখন মাত্রই বিছানায় আধশোয়া অবস্থায় বসেছিল। অমনি মৌ আচমকায় এসে তাকে জাপটে জড়িয়ে ধরল। মেয়েটার এমন আকস্মিক কাণ্ডে সাব্বির পুরোপুরি ভ্যাবাচেকা খেয়ে গেল। সে ভয়ার্ত চোখে সরাসরি উজানের দিকে তাকালো। এই জড়িয়ে ধরার অপরাধেই উজান তাকে এই দম বন্ধ করা হসপিটালে পাঠিয়েছে, আর আজ এখানে এসেই মেয়েটা একই কাণ্ড ঘটালো। উজান নিজে রক্তচক্ষু নিয়ে তাদের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে যেন আক্ষরিক অর্থের আগুন ঝরছে। মৌ অবশ্য উজানের এই রুদ্রমুক্তি দেখেও না দেখার ভান করে মুচকি হাসলো। তারপর এক গাল হেসে সাব্বিরকে উদ্দেশ্য করে বলে উঠল, ওগো তুমি এখন কেমন আছো? মৌয়ের মুখে এইটুকু কথা শুনেই সাব্বিরের গলায় যেন খাবার আটকে ভীষণ খাওয়ার উপশ্রম হলো। সে মনে মনে ভাবল, খানিকটা সুস্থ হয়ে মাত্রই বিছানা উঠে বসেছে সে, আর এখন এই মেয়েটা নিশ্চয় তাকে পুরোপুরি মার্ডার করতে এসেছে। নয়তো কেউ নিজের বরের সামনে এমন কথা বলে? পাশে সাব্বিরের মা বসে আছেন বলেই মৌ হয়তো উজানকে অতটা পরোয়া করছে না। আর ওদিকে উজানের এমন বেহাল দশা দেখে মেহের এক কোণে দাঁড়িয়ে নিজের ঠোঁট চেপে হাসছে। মৌ আবার ন্যাকামি মেশানো গলায় বলা শুরু করলো, কী গো তুমি আমার সাথে কথা বলবে না? টেনশন নিও না, আমি যখন এসে পড়েছি তখন তোমাকে। তার বাকি কথা শেষ হওয়ার আগেই উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে সকলের সামনে এক ঝটকায় মৌকে নিজের শক্ত বুকে টেনে নিল। প্রফেসরের এমন আকস্মিক কাণ্ডে ক্যাবিনে থাকা সবার চোখ চড়ক গাছ হয়ে গেল। মৌ অবশ্য মনে মনে খানিকটা আন্দাজ করেছিল যে এমন কিছু একটা হতে পারে। সে খুব ভালো করেই জানে উজান তাকে নিয়ে কতটা সেনসিটিভ। অন্য কোনো পুরুষ তো দূর, নিজের ভাইয়ের সাথেই সে মৌকে সহ্য করতে পারে না, কিন্তু মৌ সহজে পিছিয়ে যাওয়ার পাত্রী নয়। সে রাগান্বিত কণ্ঠে প্রতিধ্বনি করে, এই রাক্ষস লোক ছাড়ুন আমায়। আপনি কে? হ্যাঁ, আপনি জানেন না একটা মেয়ে মানুষের গায়ে তার অনুমতি ছাড়া টাচ করতে নেই? ছাড়ুন আমায়, ছাড়ুন বলছি। ততক্ষণে উজানের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে আর কোনো কথা না বাড়িয়ে এক ঝটকায় মৌকে নিজের চওড়া কাঁধে নিয়ে নিল। যেভাবে ঝড়ের গতি সে ক্যাবিনে এসেছিল ঠিক সেভাবেই ওখান থেকে বেরিয়ে যেতে যেতে কড়া গলায় আওড়ালো, শাশুড়ির মেয়ের দেখছি দিন দিন সাহস বড্ড বেড়ে যাচ্ছে, তাই না? জাস্ট ওয়েট, বাসায় চলো, আজকে বাসায় গিয়ে খুব ভালো করে দেখাচ্ছি। এই সাহস কোথায় থেকে পেলে? মৌ উজানকে নামানোর জন্য তার পিঠে এলো পাতারি থাপ্পড় মারতে লাগলো। নিজের বড় বড় নখ দিয়ে খামচে ধরল, তবুও উজান তাকে এক চুলও ছাড়ল না। হসপিটালের করিডোরে থাকা সাধারণ মানুষ ও স্টাফরা হাঁ করে তাদের এই কাণ্ড দেখছিল। ঠিক তখনই পরিস্থিতি বেগতিক দেখে মৌ চিৎকার করে উঠল, কেউ বাঁচান আমায়, আমাকেই এই খাটাস লোকটা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। হেল্প প্লিজ, হেল্প মি। মৌয়ের চিৎকার শুনে হসপিটালের দুজন লোক এগিয়ে এসে হুট করে উজানের সামনে পথ আটকে দাঁড়ালো। উজান এতে প্রচণ্ড বিরক্ত ও ক্ষিপ্ত হলো। সে নিজের দাঁতে দাঁত পিষে কটমট করে, আমি কোনো কিডন্যাপার নয়, এটা আমার 3 কবুল বলে বিয়ে করা নিজের বৈধ বউ। শালি প্রচণ্ড পাজি, আর তারও মুখে হয়েছে
তাই ওকে আজ একটু শিক্ষা দিতে নিয়ে যাচ্ছি। আর এখন যদি কেউ আমার পথ আটকানোর চেষ্টা করেন তবে তার কপালে শনি। উজানের চওড়া শরীরে চাহনি দেখে বাকি কথা শেষ হওয়ার আগেই লোক দুজন চট করে পথ ছেড়ে চলে গেল। এরপর উজানও রাগে ফুঁসতে ফুঁসতে গট গট করে হসপিটাল থেকে বেরিয়ে গেল। এদিকে তারা চলে যেতেই সাব্বির একটা দীর্ঘশ্বাস ফেলল। যাক, একটা বড় সড়ো টর্নেডো তার উপর দিয়ে চলে যায়নি ভেবে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদিকে মেহের এতক্ষণে নিজের পেটে হাত দিয়ে হাসি চেপে রেখেছিল, কিন্তু উজানরা চলে যেতেই সে এবার খিলখিল করে শব্দ করে হেসে উঠল। তাকে ওভাবে হাসতে দেখে সাব্বির ধমক দিয়ে উঠল, আর সাথে সাথেই মেহেরের হাসি উধাও হয়ে গেল। সে চুপ মেরে গেল। মেহের ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, ভাইয়া ওভাবে ধমক দিলে কেন? এখন কি আমি একটু হাসতে পারবো না? বাইরে রে, তুই বুঝতে পারছিস না সামনে আমাদের জন্য কি ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। রোহান ভাইয়া আজই বিদেশ থেকে দেশে ফিরছে। এবার তুই একটু ভেবে দেখ, যদি ভাইয়া কোনোভাবে জানতে পারেন যে উনার আদরের ফুল এর বিয়ে হয়ে গিয়েছে, তখন কি অবস্থানটা হবে? হোয়াট? তোমাকে কে বলল বড় ভাইয়া আজ আসছেন? মেহের চিৎকার দিয়ে বলেন, ভাইয়া প্লেনে ওঠার ঠিক আগ মুহূর্তে আমার সাথে ফোনে কথা বলেছেন। আমি এখন এটাই ভাবছি যে কি হবে। আমরা তো ভাইয়ার কথা বিন্দুমাত্র না ভেবে উনার ফুলকে তার নিজের ভালোবাসার মানুষের হাতে তুলে দিলাম, কিন্তু এখন ভাইয়া এসে যখন সব জানবেন তখন কি হবে? আমিও কিছু বুঝতে পারছি না ভাইয়া, তবে এবার মনে হচ্ছে সত্যি খারাপ কিছু একটা হতে চলছে। প্রায় ঘন্টা খানেকের পর উজান মৌকে নিয়ে এসে বাসার সামনে নিজের বাইকটা থামালো। সে এতক্ষণ মৌয়ের হাতটা লোহার মতো শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিল, যাতে মেয়েটা কোনো সুযোগে পালিয়ে যেতে না পারে। কোনো রকমে বাইকটা এক পাশে স্টার্ট করে রেখে যখনই উজান মৌকে নিয়ে সামনে এগুতে যাবে, অমনি মৌ সুযোগ বুঝে তার হাতে সজোরে এক কামড় দিয়ে দিল। আচমকা এমন আহাস্মিক কাণ্ড ঘটবে তা উজান ভাবতেও পারেনি। তাই পুরো ব্যাপারটা বুঝতে তার খানিকটা বেগ পেতে হলো। সেই সুযোগে মৌ তড়িৎ গতিতে উজানের হাত থেকে নিজেকে মুক্ত করে এক ছুটে বাসার ভেতরে প্রবেশ করলো। উজানও নিজের হাতের ব্যথা অগ্রাহ্য করে তার পিছু পিছু ছুটল, কারণ সে খুব ভালো করেই জানে এই 13 মুখে মেয়েটাকে এখন যদি কোনোভাবে ধরতে না পারে তবে আজ সারা রাতও সে আর তার হাতের নাগালে আসবে না। উজান পিছন থেকে রেগে চিৎকার করে উঠল, পিচ্চি দাঁড়াও বলছি, জীবনেও না। মৌ পেছনের দিকে এক পলক তাকিয়েই গতি আরও বাড়িয়ে দিল। মৌ দৌড়ে গিয়ে ড্রয়িং রুমে ঢুকল। সোফা টেবিলকে আড়াল করে সে এদিক ওদিক ছুটতে লাগলো। উজানও নাছোড়বান্দার মতো তার পিছু পিছু তাড়া করল। অবশেষে মৌ নিজের প্রাণ বাঁচাতে 2 তলার নিজের রুমের দিকে দৌড়ে গেল, কিন্তু দরজাটা তড়িঘড়ি করে বন্ধ করার আগেই উজান ঝড়ের গতিতে রুমের ভেতরে প্রবেশ করল। রুমে ঢুকেই উজান খটাস করে দরজাটা ভেতর থেকে লক করে দিল। সে রুমের এসিটা ফুল পাওয়ারে অন করে দিয়ে নিজের শার্টের উপরের 2টো বোতাম আলগা করতে করতে ধীর পায়ে মৌয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। উজানকে ওভাবে এগিয়ে আসতে দেখে মৌ ভয়ে একদম সেটিয়ে গেল। লোকে বলে মানুষ নাকি নিজের বিপদ থেকে নিজেকে উদ্ধার করে, আর মৌ যেন নিজের বিপদ থেকে নিজেই ডেকে আনে। সে ভয়ে কাঁপতে কাঁপতে ধীরে ধীরে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। এক সময় দেয়ালের সাথে তার পিঠ ঠেকে গেল,
আর পালানোর কোনো পথ নেই। তা দেখে মো শুকনো ঢোক গিলল। সে কাঁপা কাঁপা কণ্ঠে উজানের দিকে তাকিয়ে বলে উঠল, আপনি আমার কাছে একদম আসবেন না, কিন্তু বলে দিলাম। উজান কোনো কথা না বলে ঝড়ের বেগে এগিয়ে এসে মৌয়ের দু হাত দেয়ালের সাথে চেপে ধরল। মৌ একরাশ ভয়ার্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। লোকটা যতই তার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ততই মৌয়ের বুক ধকধক করছে। তার হৃৎপিণ্ড যেন বিদ্যুৎ গতিতে লাফাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি কোটর থেকে বেরিয়ে আসবে। উজান আর এক মুহূর্ত দেরি করল না। পরম মুহূর্তেই সে মৌয়ের গলায় ভাঁজে নিজের মুখ ডুবালো। উজানের সেই তপ্ত ও পুরুষালী ছোঁয়ায় অস্বাভাবিকভাবে কেঁপে উঠল মৌ। উজান তার এক হাত দিয়ে মৌয়ের কোমর শক্ত করে আঁকড়ে ধরেছে এবং অন্য হাত দিয়ে তার দুই হাত বন্দি করে রেখেছে। মৌ আপ্রাণ চেষ্টা করছে নিজেকে তার বাহুবন্ধন থেকে ছাড়ানোর, কিন্তু প্রতিবারই তার চেষ্টা বৃথা হচ্ছে। একজন পূর্ণবয়স্ক পুরুষের শক্তির কাছে সে নিতান্তই এক অবলা বালিকা। হঠাৎই উজান তার গলায় নরম চামড়ার আলতো করে নিজের ওষ্ঠধর ছোঁয়ালো। সাথে সাথে এক তীব্র শিহরণে চোখ বুজে নিল মৌ। ঠিক তখনই তার কানের কাছে উজানের সেই ভারী ও মাদকাময় কণ্ঠস্বর ভেসে এলো। মিসেস চৌধুরী যখন আমাকে এতটাই ভয় পান, তাহলে আমার সাথে এত তেড়ামি কেন করেন শুনি? নাকি ওই উজান চৌধুরীকে নিজের কাছে পাওয়ার জন্য এমন নিত্য নতুন ফন্দি আঁকেন? উজান চৌধুরী যখন নিজের স্বরূপে ফিরে, তখন তাকে সামলানোর ক্ষমতা কি আপনার এই ছোট্ট শরীরে আছে? মৌ রুমের এসি চলা সত্ত্বেও ঘেমে নেমে একাকার হয়ে তোতলাতে তোতলাতে বলল, দূরে যান প্লিজ। উজান এক ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, ওহো, আপনি নিজের তো বারবার নানা রকম কাণ্ড করে আমাকে আপনার কাছে ডাকেন, তাহলে এখন দূরে যাব কেন শুনি? আপনি তো নিজেই চাচ্ছেন আমাতে মিশে যেতে, আমাতে পরিপূর্ণ হতে, তবুও মুখে কেন এমন উল্টো আচরণ করছেন? মৌ এবার নিরুপায় হয়ে কেঁদে কেঁদে কণ্ঠে চিৎকার করে উঠল, শাশুড়ি, আম্মা! মৌয়ের এই গগনবিদারী চিৎকার উজান বিন্দুমাত্র বিচলিত হলো না, বরং তার ঠোঁটের কোণে এক তৃপ্তির হাসি ফুটে উঠল। সেই এবার সোজা মৌয়ের ওষ্ঠ ধরে গভীর ও নিবিড়ভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর পরম আদুরে ও ব্যাকুল স্বরে আওড়ালো, একটু ভালোবাসা দেবেন আমায় মিসেস চৌধুরী? বেশি না, একদম অল্প দিলেই চলবে। এই উজান চৌধুরী যে আপনার সামনে এলে নিজেকে ঠিক রাখতে পারছে না। আচ্ছা, আপনার মাঝে এমন কি নেশা আছে বলুন তো? কেন আপনি এমন করেন আমার সাথে? আপনাকে ছেড়ে আমি এক মুহূর্ত দূরে থাকতে পারছি না। বারবার আপনাতে আসক্তি হচ্ছে। নাকি এসবই আপনার কোনো পাতা ফাঁদ? আমাকে এভাবে নিজের মায়ায় শিশিউর করে বউয়ের অধিকার আদায় করতে চাচ্ছেন? মৌ লজ্জায় চোখ বুজে ফেলে। আমি শাশুড়ি আম্মার কাছে যাব। আমি এত জরুরি কথা বলছি আর আপনি অন্য প্রসঙ্গ গিয়ে ডিস্টার্ব করছেন। উজান তার নাকে নাক ঘষে। মৌ নিভু নিভু দৃষ্টিতে তাকিয়ে উজানের কাণ্ড দেখেছে। উজান ঠোঁট বাঁকিয়ে হাসল এবং বলতে লাগলো, আপনার শাশুড়ি এখন তার প্রাণপ্রিয় স্বামীকে টাইম দিচ্ছেন। আপনি কি সেখানে গিয়ে হাড় কিপটে হাড্ডি হতে চান? তার আগে বলুন, আমি অত করে বারণ করার পরও কেন আপনি হসপিটালে গিয়ে ওই সাব্বিরকে জড়িয়ে ধরলেন? আপনি কি আমার কোনো কথাই না শোনার পণ করেছেন? আমি যা বলবো তার বিপরীতটা না করলে কি আপনার চলবেই না? আপনি কি জানেন শিরিন কিন্তু আপনার মতো এতটা অভদ্র ছিল না।
ওকে আমি যা বলতাম ও সেটাই করতো, ইভেন এখনও করে। আপনি ঠিক কী চান বলুন তো? আপনি কি চান আমি সবাইকে ছেড়ে আমি বাধ্য মেয়ে হলে আপনি আমায় ভালোবাসবে? প্রফেসর সাহেব, উজানের কথা শেষ হওয়ার আগেই মৌ হঠাৎ চোখ মেলে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করল। মৌয়ের এমন আকস্মিক প্রশ্নের উজান স্তব্ধ হয়ে গেল। মৌ একরাশ প্রত্যাশা আর ভালোবাসা নিয়ে আবারও বলে, তাহলে কি আপনি আমাকে আপনার সত্যি সত্যি বউ বলে মেনে নেবেন? আরিয়ান ভাইয়া তার বউকে যতটা ভালোবাসা দেয় আপনিও কি আমায় ততটা দেবেন? ট্রাস্ট মি, আপনি যদি আমায় সত্যিই ভালোবাসেন তাহলে আমি আপনার পৃথিবীর সবচেয়ে বাধ্য বউ হব। একটুও দুষ্টুমি করব না, ওই শিরিন ডাইনির থেকেও বেশি বাধ্য হব। বলুন না, তারপর আপনিও কি আমায় একইভাবে ভালোবাসবেন? মোয়ের চোখের সেই নিষ্পাপ চাহনি আর ঠোঁটের আকুল আকুতি দেখে উজান যেন এক নিমিষেই তার সব রাগ ভুলে পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা যেন এক নিমিষে উলটপালট হয়ে গেল। মেয়েটাকে আরও শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি প্রিয়দর্শিনী, আপনি আমাকে যতটুকু ভালোবাসেন উজান চৌধুরী তার থেকেও 1000 গুণ বেশি ভালোবাসেন আপনাকে। কিন্তু উজান নিজের মনের সেই পরম আকাঙ্ক্ষাকে ভেতরেই চেপে রাখল। সেই এক প্রকার জোর করেই মৌয়ের থেকে নিজের দূরত্ব বাড়ালো। দেয়াল থেকে তার হাত দুটো ছেড়ে দিয়ে সে কিছুটা পিছিয়ে দাঁড়ালো। মৌকে কষ্ট দিতে উজানের একটুও ইচ্ছে করে না। মেয়েটার চোখে জল দেখলে তার নিজের কলিজা ছিঁড়ে যায়। তবে আজ যদি সে নিজের মনের দুর্বলতা বা ভালোবাসার সত্যিটা মৌয়ের সামনে প্রকাশ করে দেয়, তবে আবেগের চোটে মেয়েটার ভবিষ্যৎ একেবারে নষ্ট হয়ে যাবে। কয়েক মাস সামনে তার ফাইনাল পরীক্ষা, আর এই সময়ে উজান চায় না মৌ পড়াশোনা বাদ দিয়ে এসব ভালোবাসার চক্করে মোহগ্রস্ত হয়ে থাকুক। অন্তত উজান চৌধুরী কখনো নিজের ভালোবাসার মানুষের ভবিষ্যৎ নষ্ট হতে দিতে চায় না।